Assalamu alaikum, dear children. I came back to you again with a new lesson on use of article the along with the rest of using a and an. ওকে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেসনে চলে যাব। তো নিউ লেসন শুরুর আগে আমি তোমাদেরকে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার এই ভিডিওটি চ্যানেলটি এমকে ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার সাথে থাকার জন্যে নতুন নতুন কোনো ভিডিও আসলেই সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার আইডেন্টিটিটা তোমাদের দেই। দিস ইজ এমডি আব্দুল কুদ্দুস ফ্রম আ রিনাউন্ড স্কুল নেমড সমসপুর হাই স্কুল, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ। বন্ধুরা, আমরা চলে যাই আমাদের লেসনে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মূলত use of article the। আজকে মূলত আমরা করব আর্টিকেল দি এর ব্যবহার। যদি আমাদের সময় থাকে আমরা সেখানে ক্রসের ব্যবহারটাও জেনে নেব। তবে শুরুটা করব আমাদের প্রিভিয়াস ক্লাসে। We learned in our previous class on using article a and an. তো a আর and এর ব্যবহারটা আমরা যেটুকু শিখছিলাম একটু আমরা প্রিভিয়াস থেকে শুরু করি। যদি এখানে একটা এই গ্যাপের পরে নাউন থাকতো, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, যদি নির্দিষ্ট না হয়, তাহলে সিঙ্গুলার হইলে পরে এখানে এ অথবা অ্যান বসবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম নাউনের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে বসবে অ্যান, যদি প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে বসবে এ। এটা ছিল সাধারণ নিয়ম। আমরা ব্যতিক্রম নিয়মও দেখেছিলাম যে ভাওয়েলের আগেও এ বসতে পারে, কনসোনেন্টের আগেও অ্যান বসতে পারে। তো সেটাও আমরা গত ক্লাসে দেখিয়েছি, সুতরাং আজকে আর ওটা দেখাবো না। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে যদি কোনো শূন্যস্থানের পরে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আফটার দ্য গ্যাপ উই আর টু ইউজ আর্টিকেল এ অর অ্যান, সামহায়ার উই হ্যাভ টু ইউজ আর্টিকেল দি। তো আমরা সেটা একটু দেখে নিই বন্ধুরা। যেমন অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড মিন সংক্ষিপ্ত রূপ, শর্টেন্ড ওয়ার্ড যেটা, অর্থাৎ ফুল মিনিং থাকবে না। তো সেরকম আমি যদি এইভাবে বলি যে এল এল বি, এখন সেন্টেন্সটা দেওয়া আছে হি ইজ ডট এল এল বি। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে শূন্যস্থানের পরের যে প্রথম অক্ষরটা থাকবে, এই প্রথম অক্ষরটা উচ্চারণ করব আমরা। এটার উচ্চারণ আমরা দেখে নিই বন্ধুরা। এল, প্রথম অক্ষরটা এল। তো এলটা যখন আমরা উচ্চারণ করছি তখন তার প্রথম বাংলার অক্ষরটা কি? এ। যদি আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হয়? ইংরেজিতে নিলে হয় এ। এ ইজ আ ভাওয়েল, সো উই হ্যাভ টু ইউজ আর্টিকেল অ্যান বিফোর ভাওয়েল। সুতরাং এখানে যেহেতু এ রয়েছে, এটা ভাওয়েল, এর আগে কি বসবে বন্ধুরা? অ্যান। তার মানে এখানে অ্যান বসে যাবে। তো এখানে আমরা একটু খেয়াল করি যে যদি এখানে এ থাকে, কি কি অক্ষর সাধারণত এই সংক্ষিপ্ত রূপে থাকে আমরা একটু দেখে নিই অ্যানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা প্রথম থেকে একটু দেখি। শুরুটা যদি এ দিয়ে হয়, যেমন এটিএম, তোমরা জানো যে টাকা তোলার যে বুথ থাকে এটিএম বুথ, এখানে এটিএম, তাহলে এ ভাওয়েল, এর আগে অ্যান হবে। আবার যদি হতে পারে এটি, অ্যারাইভাল টাইম, এটাও হতে পারে।
বি হবে না বন্ধুরা, তাহলে সি হবে না, ডি হবে না, ই হবে। যেমন ইএলটি হতে পারে, আবার এরপরে এফ হবে, যদি এখানে শুরুটা এফ দিয়ে থাকে তাহলে হবে। এইচ যদি থাকে তাও হবে, এইচ প্রথম উচ্চারণ করতে গেলে এ আসবে। এরপর যদি আই থাকে হবে না, জে থাকলে হবে না, কে এম এম থাকলে হবে, এন থাকলে হবে। যেমন এনওটি, হয়তো ন্যাশনাল অর্গানাইজেশনস যদি এরকম থাকে, ও থাকলে হবে, ওডিআর, ওটিআর, ওআর এরকম যদি থাকে। এস থাকলে হবে এস এ ও। এরপরে ধরো ইউ থাকলে হবে, এক্স থাকলে হবে, কারণ এক্স এর আগে আমরা যদি এক্সটাকে যদি উচ্চারণ করি তাহলে প্রথম অক্ষরটা আমাদের আসবে কি, এক্স লিখতে গেলে প্রথমেই আসবে এ, তার মানে এটা ভাওয়েল, আর এর জন্য এইটা ভাওয়েল হওয়ার কারণেই এর আগে অ্যান বসবে। তাহলে আমরা দেখলাম এক্স। এবারে আমরা এখানে পেলাম কয়টা অক্ষর, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে among 26 letters we get only 10 letters before which we have to use article an if the letters are in the sentence as an abbreviated one. তার মানে এই লেটারগুলো যদি সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত রূপ আকারে কোনো সেন্টেন্সে এর প্রত্যেকটা যে কোনোটা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেটাকে বলবো অ্যান ব্যবহার করতে। আমার মনে হয় বন্ধুরা তোমরা পেয়েছো যে 10টা শব্দ আমাদের অ্যাব্রিভিয়েটেডের ক্ষেত্রে 10টা লেটার বর্ণ অক্ষর আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটা ছিল। আর বাকি যে অক্ষরগুলো থাকবে যে 16টা, দ্য রেস্ট অফ 16, দ্য রেস্ট অফ দ্য লেটার্স, বাকি যে 16 লেটার্স, এই 16 লেটার্স দিয়ে শুরু হইলে, সাপোজ এখানে যদি থাকতো হি ইজ ডট বি এ, দেখো বন্ধুরা এই বিটা কিন্তু ওই 10টার মধ্যে নেই। এখানে যদি থাকতো সি এ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাহলে কিন্তু সিটা নেই। আমরা যদি এখানে বলতাম যে জি ও, গভর্নমেন্ট অর্ডার, তাহলে এখানেও কিন্তু নাই বন্ধুরা। তার মানে এই যে যেগুলো আমি দেখালাম এইগুলোর প্রত্যেকটার পূর্বে আমাদেরকে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। তার মানে সংক্ষিপ্ত রূপ আমরা এটা দেখলাম। আরেকটা জিনিস তোমাদের শেখাবো আজকে। তোমরা অবশ্যই জানো বন্ধুরা যে কোনো নামের পূর্বে, যেমন তোমার নাম, ধরে নাও তোমার নাম শুভ অথবা শোভা অথবা জান্নাত। এখন তোমার নামে আমি যদি বলি যে ইউ আর এ জান্নাত, হয় না কিন্তু, ইউ আর জান্নাত, তাহলে এখন এই নামের আগে আর্টিকেল বসে না সাধারণ অর্থে, কিন্তু বন্ধুরা যা নামের আগেও আর্টিকেল বসবে কখন। সাপোজ একটা গল্প বলি, তুমি তোমার বাড়ির যে গেট, সেই গেটে একটা শব্দ শুনতে পেলে, ইউ হার্ড আ সাউন্ড ফ্রম ইউর গেট, ফ্রম দ্য গেট অফ ইউর হাউস, অ্যান্ড ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে চলে গেলে, অ্যান্ড ফাউন্ড অন স অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোককে দেখতে পেলে অথবা একজন মানুষকে দেখতে পেলে, হুই ইজ আননোন টু ইউ, যে তোমার কাছে অপরিচিত। এখন সে তোমার বাবাকে চাইছে, উনি তোমার বাবাকে চাইছেন যে হোয়ার ইজ ইউর ফাদার, ইজ হি অ্যাট হোম জাস্ট নাও, তিনি কি এখন বাড়িতে আছেন এই মুহূর্তে? তুমি হয়তো বললে যে ইয়েস। তো এই যে ইয়েস বললে, তো প্লিজ কল হিম টু মি, আমার কাছে একটু ডাকুন তাকে। তো এখন এই যে ডাকার জন্য তোমাকে বলা হলো, তো তুমি তোমার বাবাকে ফিরে এসে কি বলবে? রিটার্নিং টু ইয়োর ফাদার ইউ উইল হ্যাভ টু টেল হিম এ ম্যান নেমড, হোয়াট ইজ দ্য নেম? সো বিফোর রিটার্নিং টু ইয়োর ফাদার you have to, or you should have to ask the man
অফ হিজ নেম। তাহলে ওই লোকটার নাম জানা দরকার ছিল। তাহলে নামটা জেনে এসে এখন তুমি বাবাকে বলছো যে ফাদার, এ জান্নাত, এ শুভ, এ ফজলুল হক ইজ লুকিং ফর ইউ আর কলিং ইউ। তার মানে কি, ফজলুল হক বা শুভ অথবা জান্নাত অথবা যে কোনো একটা নাম, এই নাম দিয়ে সে তোমাকে ডাকছেন, উনি তোমাকে খুঁজছেন। তাহলে এই যে নামটা আমি বললাম জান্নাত, শুভ, এই নামের আগে আকমল, তাই না, এই নামের আগে মুজিব, তো এই নামের আগে কি বসবে? আর্টিকেল এ অথবা এন বসবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা সূত্রটা পেলাম কি, যদি কোনো অচেনা অপরিচিত মানুষের নাম থাকে, ব্যক্তির নাম থাকে, তাহলে ওই ব্যক্তির নামের আগে আর্টিকেল বসবে। সেটা এ হতে পারে, এন হতে পারে। আর এটা ডিপেন্ড করবে কিসের উপরে? এ অর এন ডিপেন্ড অন দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম। আমরা দেখে নিই এবার সেন্টেন্সটা যদি এমন থাকে, ডট একরাম is looking for you. Clear বন্ধুরা? In the sentence একরাম or আকরাম, যাই লিখি না, whatever we write on the board or in the sentence, একরাম is nothing but a noun and proper noun, personal noun. তো এটা যেহেতু একটা নাউন, তাহলে এটা পার্সন বোঝাচ্ছে। এই নামের আগে আমরা একটা গ্যাপ দিয়েছি এবং আকরাম বা একরাম এখানে একজন অপরিচিত মানুষ হিসেবে বিবেচিত, তাই এখানে এইটা ভাওয়েল রয়েছে, ভাওয়েলের আগে অ্যান বসে। সেন্টেন্স উইল বি স্টার্টেড উইথ আর্টিকেল অ্যান। ধরে নিই আমি এখানে একরাম না থেকে সেন্টেন্সটা শুরু হয়েছিল নামটা এরকম দিয়ে, যে ডট রাসেল ইজ লুকিং ফর ইউ। সো রাসেল, the word starts with a consonant like R. So R is a consonant in the word, and as the first letter of the noun Russell is a consonant, so we have to use article A. So viewers, আমরা এখানে কিন্তু স্পষ্ট করে একটা জিনিস বুঝে নিলাম যে নামের আগেও আর্টিকেল বসতে পারে, সেটা এ এবং এন, তবে সেটা অবশ্যই হতে হবে দ্য ম্যান মাস্ট বি আননোন টু ইউ অর ইন দ্য প্যাসেজ গিভেন ইন ইউর কোশ্চেন পেপার। ওকে বন্ধুরা, তা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের যে বাকি অংশটা ছিল, দ্য রেস্ট অফ আওয়ার প্রিভিয়াস ক্লাস উইথ on using article A or an has been completed just now, and there are more rules. Now I'm going to start the use of article D, that is that gives us the information about the particular thing, particular person, নির্দিষ্ট, ডেফিনাইট। সুতরাং আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। এটা খুবই আমরা এ এবং অ্যানের ব্যবহার যেটা শিখলাম, এটা কিন্তু খুবই সহজ, আমার একেবারেই সহজভাবে আমরা শিখে নিলাম। তবে এই ক্ষেত্রে নাউনের যেটা পার্টিকুলার অর্থে আমরা ব্যবহার করব, এটা একটু ক্রিটিক্যাল। তো বন্ধুরা, খুবই সহজ করে দেব, অবশ্যই আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। খাতা কলম নিয়ে বসে যাও। সমস্যা হইলে নোট রাখবে, কমেন্টস করবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন ইউ দ্য নেক্সট ক্লাস অ্যান্ড অন কমেন্ট বক্স। ওকে, স্টার্ট। দি, নির্দিষ্ট,
ধরে নিই আমরা এখানে কয়েকটা কলম রয়েছে, আমরা দেখে নিই। এই কলম অনেকগুলো রয়েছে, আমি বলতে পারি গিভ মি আ পেন, তাহলে এটা পেনটা একটা নাউন, এটা নাউন। তো নাউনকে যদি আমরা দেখি যে এটা নির্দিষ্ট কোনো বা পার্টিকুলার সিঙ্গুলার অথবা প্লুরাল হয়, এই নাউনটা সিঙ্গুলার হইলেও হবে, আবার প্লুরাল হইলেও হবে, তার আগে দি বসবে। তবে সেটা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। যেমন আমি যদি সেন্টেন্সটা লিখি তাহলে বুঝতে পারবে। এ পেন, এ মিনস এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পেন। এ পেন ইজ এ পেন অন দ্য টেবল ইজ রেড ইন কালার। খেয়াল করি আমরা বন্ধুরা, টেবিলের উপরে একটা কলম রয়েছে, টেবিলের উপরে এই কলমটার অবস্থান কোথায়? নাউনকে মডিফাই করছে এটা, তার মানে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। তো এই পেনটা টেবিলের উপরে যে কলম রয়েছে সেই কলমে একটা কলম, এই কলমটা কি লাল রঙের। এইবার খেয়াল করো পরের সেন্টেন্সটা কি বলছে। গিভ মি ডট পেন। আমি এই সেন্টেন্সটা এভাবে দিতে পারতাম, গো অ্যান্ড সি। গো অ্যান্ড সি এ পেন, এ দেখো কমা, গো অ্যান্ড সি, যাও এবং দেখো। এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা কলম রয়েছে, ইজ রেড ইন কালার, লাল রঙের। সেখানে 5টা কলম ছিল বা 2টা 10টা কলম ছিল, তার মধ্যে লাল রঙের কলম একটাই ছিল, এটা বলে দেওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে গিভ মি ডট পেন। ভাবো তো বন্ধুরা, এখন যদি তুমি ওই 5টা 10টার মধ্য থেকে কালো কলমটা এনে দাও বা সাদা রঙের কলমটা আনো বা ব্লু রঙের কলমটা আনো, will you get marks? Of course not. So you have to use article the, because the noun has already been or become particular. কেন? কারণ এটা পূর্বেই এটার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে যে এটা লাল রঙের যে কলমটা টেবিলের উপর রয়েছে সেইটা তুমি নিয়ে এসো। সো এখানে যদি তুমি অ্যানাদার কালার, অন্য কোনো রঙের কলম নিয়ে এসো, অফকোর্স ইউ মাস্ট নট গেট মার্কস। সো এটা পার্টিকুলার। তাহলে আমরা এখানে বুঝলাম কি, এখন যদি আমি বলি এইভাবে ব্যবহার করতাম, খেয়াল করো, এ ব্যবহার না করে আমি বলতাম টু পেন্স। টু পেন্স, দিজ আর প্লুরাল, দিজ আর প্লুরাল নাউন, পেন্স। টু পেন্স অন দ্য টেবল আর রেড ইন কালার। টেবিলের উপরে অনেকগুলো কলম রয়েছে, তার মধ্যে 2টা কলম রয়েছে লাল রঙের। সো এখন বলা হচ্ছে গিভ মি, এখানে আমি প্লিজ ব্যবহার করতে পারতাম। তো যেহেতু হয়তো ধরে নাও আমি স্টুডেন্টসকে বলছি বা আমার ছেলেকে বলছি বা অধীনস্থ কাউকে বলছি, সেই কারণে আর প্লিজ ব্যবহার করিনি। এখন আমি এখানে কি বললাম, ডট, এই গিভ মি ডট পেন্স। তাহলে আগেরটা সিঙ্গুলার ছিল, কিন্তু এখন এই পেনটা কি প্লুরাল হয়ে গেছে বন্ধুরা। অ্যান্ড প্লুরাল হওয়ার পরেও কিন্তু আর্টিকেল এখানে দি বসছে, কারণ হচ্ছে এই কলম সেই কলম যে কলমটা আগে ইন্ডিকেট করা হয়ে গেছে যে ওই 2টা কলম নিয়ে এসো। তার অর্থ হচ্ছে আমরা এটাই এখান থেকে সামারিতে আসলাম। নোটেড প্লিজ ডিয়ার চিলড্রেন, যে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে ওই 2টা কলম নিয়ে এসো বা ওই একটা কলম নিয়ে এসো। এই নির্দিষ্টকরণ যে নাউনটা সেটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, আমাদেরকে ব্যবহার করতে হবে আর্টিকেল দি, অর্থাৎ এটা পার্টিকুলার অর্থে। ওকে বন্ধুরা, আমরা দ্বিতীয়তে দেখব যে যদি একই জাতীয় কিছু বোঝায়, একটা সিঙ্গুলার। নাম্বার 2,
2 নাম্বার স্ট্রাকচারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, যদি সিঙ্গুলার কোনো নাউন শুধু সে তাকে না বুঝিয়ে ওই এক জাতীয় সকলকে প্রকাশ করে। যেমন আমি যদি এইভাবে বলতাম have a cow, দেখো এখানে আমি একটা গরুকে বোঝাচ্ছি, তো একটা গরুকে বোঝানোর কারণে এইটার আগে আর্টিকেল এ বসছে অনির্দিষ্ট। আমার একটা গাভী আছে, কিন্তু গাভীটা কোন গাভী সেটা কিন্তু আমি এখানে নির্দিষ্টকরণ করিনি। তো এখন এইটাই যদি আমি বলতাম এভাবে না বলে, হয়তো আমি এভাবেও তোমাকে বলতাম যে এখানেই যদি বলি, তাহলে এক্ষেত্রেও যদি বলি ফিড ডট কাউ, গাভীটাকে খেতে দাও, তাহলে এই গাভীটা বোঝানো হতো, সেটা ওই আগের নিয়মে চলে গেল। তাহলে আমরা এটাও দেখলাম। আবার এখানে যেটা আমি বোঝাচ্ছি, ডট কাউ ইজ আ 4-footed animal, 4-footed animal। খেয়াল করো বন্ধুরা, এখানে একটা গরুকে বোঝানো হয়েছিল, অর্থাৎ সিঙ্গুলার কিন্তু একটা, এখানে সিঙ্গুলার রয়েছে কিন্তু এখানে কি বোঝাচ্ছে, গরু। এই গরুটাই কি 4 পাওয়ালা? আর পৃথিবীর আর কোনো গরুর 4 পা নেই? তাহলে কথাটা একটু হাস্যকর হয়ে যায় না? তার মানে আমি এখানে সিঙ্গুলার বোঝাচ্ছি নাউন, কিন্তু এই গরু জাতিটাকে বোঝানো হচ্ছে। পৃথিবীতে যত গরু আছে সমস্ত গরুকে তুমি দেখো ইন্ডিভিজুয়ালি, স্বতন্ত্রভাবে, তারা নিজে নিজেই যার যার জায়গায় আসে না কেন, 4টা করে পা। এক্সেপশনাল পৃথিবীতে অনেক হতে পারে, মানুষের 3টা হাত থাকতে পারে, 10টা আঙ্গুলের জায়গায় 12টা আঙ্গুল থাকতে পারে, এটা হতেই পারে, কিন্তু তাও এটা সমস্ত গরু জাতিকে বোঝানো হচ্ছে। সে কারণে এটা কি হয়ে যাবে, এখানে দি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এমন বলতাম যে ডট ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, দেখো এখানে টোটাল কুকুরটাকে, কুকুর সম্প্রদায়, কুকুর জাতটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কুকুর জাতিটাকে বোঝানো হচ্ছে, তার মানে আমরা এখানেও কিন্তু ব্যবহার করবো দা। তার মানে সমস্ত কুকুরই বিশ্বস্ত প্রাণী। তার মানে এই বিশ্বস্ত প্রাণীদের মধ্যে এরকম, যেমন আচ্ছা আমরা এরকম ধরি, যদিও এখন সেই কাক আরও ধূসর রঙের কাক আছে, তারপরেও আমরা কাক বলতে কালোই বুঝি। তা আমরা যদি এভাবে বলতাম, তোমাকে বলতাম যে তুমি ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এবং সেটা কি হতো দেখো আমি লিখে দিচ্ছি, ডট ক্রো লুকস ব্ল্যাক, আমি পরে লিখতাম ইন কালার, আমি দিলাম না। তাহলে এবার তোমরা একটু চেষ্টা করো বন্ধুরা, ট্রাই ইউর সেলফস টু ফিল দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, থিঙ্ক অ্যান্ড দেন আনসার। রাইট, দা, ঠিক বলেছ। তার মানে এখানে দা হবে। শোভা ইজ কারেক্ট বিকজ শি আনসার্ড দা, দা ইজ দ্য কারেক্ট আনসার। তো এরকম আরো অনেক হতে পারে। আমি বলতে পারি ম্যান দিয়ে যদি বলি, তাহলে এরকম হতে পারে, ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। তাহলে আমি বলবো কি, দ্য ম্যান, মানুষ সামাজিক জীব, দ্য ম্যান ইজ আ সোশ্যাল বিং। তো আমরা এটা দেখলাম, আশা করি তোমাদের ভালো লাগছে এবং আমার সাথে থাকো, বিশ্বাস করি সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবারে পরের যেটা দেখি, যে কোনো সেন্টেন্সের নাউনের যে নাউনটার পূর্বে গ্যাপ থাকবে ওই নাউনটাকেই বোঝাতে হবে, যে ওই নাউনটার উপর জোর প্রকাশ করা বোঝাবে। এবং সেক্ষেত্রে মনে রাখবে যে ওর পরে সাধারণত একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারও থাকে, যেমনটা আমরা দেখে নিই। নাম্বার 3, দিস ইজ ডট বয়
হু ডিড দ্য সাম। খেয়াল করি বন্ধুরা, এখানে আমি জোর দিচ্ছি কেন, দেখো এই সেই ছেলে, মানে এই ছেলেটি, এই সেই ছেলে হু ডিড দ্য সাম, যে অঙ্কটি করেছে, তার মানে এই অঙ্কটা কে কষেছে? হু হু ডিড দ্য সাম, কে অঙ্কটি কষেছে? উত্তর হচ্ছে এই বয়। এই অঙ্কটা কষছে কে? এই বয়। তার মানে নির্দিষ্ট হয়ে গেছে। তার অর্থ হচ্ছে যদি আমি সেন্টেন্সটাকে কমপ্লেক্স না করে সিম্পল করতাম তাহলে কি হতো? দ্য বয় হিমসেলফ ডিড দ্য সাম। দ্য বয় হিমসেলফ ডিড দ্য সাম। জোর প্রকাশের জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনও ব্যবহার করতে পারি। রিফ্লেক্সিভ অর্থাৎ হিমসেলফ, অর্থাৎ শেষে সেলফ এবং সেলফস থাকে, যেগুলো প্লুরাল বোঝানোর জন্য সেলফস আর সিঙ্গুলার বোঝানোর জন্য সেলফ। তবে খেয়াল রেখো বন্ধুরা, সেকেন্ড পারসন ইউ, ইউ কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়। তবে অবশ্যই এটা সতর্কতার সাথে ব্যবহার করবে। যেমন যদি বলা হয় যে তুমি, ইউ ইয়োর সেলফ ডু দ্য ওয়ার্ক, তুমি নিজেই অঙ্কটা কষো, তাহলে কিন্তু বুঝতে হবে তুমি একা। ইউ ইয়োর সেলভস ডু দ্য ওয়ার্ক, তোমরা নিজেরা অঙ্কটি কষো, তার মানে তোমরা প্লুরাল হয়ে যাবে। তোকে বন্ধুরা দেখে নিই আমরা, আনসারটা হবে কি দা। তাহলে আমরা দেখলাম যেখানে জোর প্রকাশ করার জন্য কি ব্যবহার করলাম? দা ব্যবহার করেছি। এরকম আরো অনেক হতে পারে। যেমন ধরো, দিস ইজ দ্য পেন দ্যাটস হেল্পিং মি টু রাইট উইথ। এটা এইটাই কলম। এখন আমার কাছে এই একটা কলম, ধরো কালো কালির ব্যবহার করার মতো, বোর্ডে লেখার মতো আছে, এই কলমটাই আমাকে লিখতে সাহায্য করছে। তার মানে এটা নির্দিষ্ট করে দিয়েছি পার্টিকুলার অর্থে। দিস ইজ দ্য পেন দ্যাট ইজ হেল্পিং মি টু রাইট উইথ। তো এটা হতে পারে। আবার হতে পারে এরকম, দ্যাটস আ চেয়ার না বলে আমরা বলছি দ্যাটস দ্য চেয়ার, দ্যাট ইজ ফর সিটিং অন। একটা চেয়ার ওখানে রয়েছে যেটা নির্দিষ্ট কারণ একটাই চেয়ার আছে, সেজন্য বলছে দ্যাট ইজ দ্য চেয়ার হোয়ার ইউ ক্যান সিট অন, যেখানে তুমি বসতে পারবে, তাহলে ওখানে ওই জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এটা পার্টিকুলার অর্থে নির্দিষ্ট জোরপূর্বক বোঝাতে আমরা ব্যবহার করলাম জোর প্রকাশ অর্থে দা। এবারে নাম্বার 4, আমরা নাম্বার 4-এ যেটা দেখব সেটা আরও সহজ, তোমরা সবাই জানো। ডিগ্রি 3 ধরনের আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিটা যেখানে বসবে ঠিক তার বামে আর্টিকেল দি বসবে। যেমন ইউ আর ডট বেস্ট বয়, ইন দ্য ক্লাস। তাহলে এখানে এই যে গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, আমি এখানে না বলে বলতে পারতাম ইউ আর ডট টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে তুমি সবচেয়ে লম্বা, তুমি সবচেয়ে ভালো ছেলে। তাহলে এটা কি হচ্ছে? এস ডি, মানে সুপারলেটিভ ডিগ্রি। এসে সুপারলেটিভ, ডিতে ডিগ্রি, তাহলে এস ডি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে দা। হতে পারে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, ব্যবহার করো। এটাই এরকম হতেই পারে, তাই না? তারপরে হতে পারে কি, হি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে বড় বড় শহরগুলো রয়েছে তার মধ্যে ঢাকা একটি অন্যতম। তাহলে সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট অর বিগেস্ট। তাহলে আমরা এটাও দেখে নিলাম বন্ধুরা, সুপারলেটিভ ডিগ্রি এর আগে আর্টিকেল দা বসে। এখন নাম্বার 5-এ আমরা যেটা দেখব যে 2 অথবা তার বেশি, 2 অথবা বেশি, নাউনের তার বেশি, 2 বা ততোধিক, 2 or more, 2 বা ততোধিক নাউনের মধ্যে যদি ভালো বা মন্দ নির্ণয় করা হয়, যে 5 জন বন্ধু আছো তার মধ্যে অমুকই সবচেয়ে ভালো, ওই ছেলেটাই সৎ, তার মানে আসো 5 জন। অফ দ্য 5
অফ দ্য 5 ফ্রেন্ডস, 5 বন্ধুর মধ্যে রানা ইজ দ্য মোর অনেস্ট, রানা ইজ দ্য মোর অনেস্ট, রানা ইজ দ্য মোর মেরিটোরিয়াস হতে পারে। আবার দুইয়ের মধ্যে, সাধারণত দুইয়ের মধ্যে তোমাদের পরীক্ষায় থাকে, তো আমিও বিশেষ করে এখানে দুইটাই যে হবে তা তো না, এই জন্য আমি 2 বা ততোধিক বলছি। 2 বা ততোধিক নাউনের মধ্যকার যে ভালো মন্দ নির্ণয়কারী ক্ষেত্রে যে অ্যাজেক্টিভটা বসবে, যে ডিগ্রিটা বসবে, ওই অ্যাজেক্টিভের পূর্বে দি বসবে। যেমন আমি যদি এখানে বলি অফ দ্য টু, দুইজনের মধ্যে আমি টু এখানে ফ্রেন্ডস দিতে পারি, আবার নাও দিতে পারি। অফ দ্য টু ফ্রেন্ডস আর টু ব্রাদার্স, টু ব্রাদার্স, রাতুল ইজ ডট টলার, রাতুল ইজ ডট টলার। তাহলে আমি এভাবে ব্যবহার করতে পারি। কিন্তু তাহলে আমি এখানে কি দেখলাম, এই যে টলার যে ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আসছে, কিন্তু তারপরেও এটা এর আগে কি বসবে, দা বসবে, দা টলার। এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভ এর আগে কি বসছে, দা বসছে। তাহলে আমি এখানে এভাবে বলতে পারতাম, রাতুল ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ, টু ফ্রেন্ডস, টু ব্রাদার্স। তার মানে এই দুইজনের মধ্যে তাহলে আর একজনের ভালোটা, আর একজনের উচ্চতা বা এটা দেওয়া হচ্ছে। অ্যাটেন্টিভ, আমরা দা মোর অ্যাটেন্টিভ ব্যবহার করতে পারতাম। আমি টলার যদি না দিই, এখানে যদি এইভাবে বলতাম যে এখানে রাসেল আর রাতুল যে কোনো একটা নাম যদি আমি ব্যবহার করি, ইজ দ্য মোর অ্যাটেন্টিভ, তাহলে আমরা এটা মোর অ্যাটেন্টিভ এটা ব্যবহার করলাম। এ দেখো এখানে দি ব্যবহার করছি। আবার এই সেন্টেন্সে আমি এখানে অন্য কিছু দিতে পারতাম, যেমন অফ দ্য টু পেন্স, অফ দিস টু পেন্স, এই দুইটা কলমের মধ্যে দ্য ব্লু কালার পেন ইজ লুকিং দ্য মোর বিউটিফুল, দ্য মোর বিউটিফুল, দ্য মোর বিউটিফুল। তাহলে এটা লুকিং দ্য মোর বিউটিফুল কি, এই ব্লু কালারের কলমটা। তাহলে এইটা বা দ্য ব্ল্যাক কালার, দ্য ব্ল্যাক ওয়ান ইজ লুকিং মোর দ্য মোর বিউটিফুল। তাহলে এই যে আমরা এখানে ব্যবহার করছি, এই দুইটার মধ্যে একটাকে ভালো প্রকাশ করার জন্য। তো এটাই হচ্ছে মূল কথা, যে দুই বা ততোধিকের মধ্যে অফ দ্য 5 ফ্রেন্ডস হতে পারে ওরকম। তাহলে আমরা যেটা দেখলাম এখানে, যে 2 বা ততোধিকের মধ্যে যদি ভালো বা মন্দ প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ব্যবহৃত ডিগ্রির যে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পূর্বে পার্টিকুলার ডেফিনাইট আর্টিকেল দা বসবে। এবারে নাম্বার 6 যেটা, সেটা পৃথিবীতে একক যে সমস্ত জিনিস রয়েছে, বস্তু রয়েছে, একক যে জিনিসগুলো রয়েছে। গেজ ইয়োর সেলফস ডিয়ার চিলড্রেন, একটু ভাবতে চেষ্টা করো তো, একক জিনিস কি আছে, যা একটাই আছে পৃথিবীতে? অনেক আছে এরকম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী, আকাশ, কি তাই না? এরকম অনেক আছে। দিক রয়েছে এরকম একক, যেমন আমি যদি ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ এই দিকগুলো বলি, তাহলে এই দিকগুলো দক্ষিণ দিক কি আর দ্বিতীয়টা আছে? নাই। তার মানে এই যে একক জিনিস যেগুলো আছে, সেইগুলোর নামের আগে পার্টিকুলার আর্টিকেল দা বসবে। যেমন আমরা ধরে নিই, সেন্টেন্সটা এমন আছে, ডট আর্থ মুভস রাউন্ড ডট সান। হতে পারে এরকম,
dot moon gives us light at night. ওকে বন্ধুরা, এবার তোমরা এই উত্তরটা করো। অবশ্যই উত্তর তোমাদের খাতায় হয়ে গেছে আমি জানি, কারণ এটা একেবারেই সোজা। ইটস মোর ইজি। ওকে, তো আমরা এখানে দেখি দা, কারণ আর্থ পৃথিবী একটাই, সুতরাং এটা আগে দেওয়া বসলো। এখানে দ্য সান, সূর্য একটাই, নো অল্টারনেটিভ অফ দ্য সান, সূর্যের কোনো বিপরীত নাই, আলাদা কোনো নাই, রূপ নাই। এবারে দ্য মুন, এটাও তাই। তাহলে এখানে মুন, রাতে চাঁদ আমাদের আলো দেয় উইথ দ্য হেল্প অফ দ্য সান, সূর্যের সাহায্য নিয়ে। তাহলে আমরা এটা দেখলাম যে নির্দিষ্ট একক কোনো জিনিস, আবার এমন হতে পারে, যেমন ধরে নিই দ্য সান sets in dot west। আবার যদি আমি সেটস না দিয়ে এখানে বলতাম রাইজেস, তাহলে ইন ডট ইস্ট, তাহলে এটা দিক বোঝাচ্ছে কিন্তু। তো এটা দিক বোঝানোর কারণে আমরা এখানে এর আগে কি বসাবো? দা। এর আগে কি বসাবো? দা। সুতরাং এটা একক জিনিস। তাহলে আমরা দেখলাম যে একক জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? দা হবে। এবারে আমরা রোল নাম্বার 7-এ যে যদি দেখি, তোমরা জানো যে আমরা এই যে মাস, দিন, তারিখ এরকম আছে না, এরকম যদি নির্দিষ্ট কোনো তারিখ তুমি দেখো, যেমন আমি যদি বলি যে on which day will observe our ঈদ উল ফিতর, আমরা ঈদ উল ফিতরটা কোন দিনে, হুইচ ডে, অন হুইচ ডে, কোন দিনে উইল অবজার্ভ দ্য ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরটা আমরা কোন তারিখে উদযাপন করব, সেলিব্রেট, উইল সেলিব্রেট দ্য ঈদ উল ফিতর। তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট তারিখ আমরা ধরে নিই যে হয়তো এখন পর্যন্ত যেটা ধারণা হচ্ছে যে 25 মে, 25 মে 2020, 25 মেতেই হয়তো ঈদ হবে। একদিন আগে পরে চাঁদ দেখার উপর নির্ভর করে, ইট মাস্ট ডিপেন্ড অন সিং দ্য মুন অর ফ্ল্যাশিং দ্য মুন, রাইজিং দ্য মুন, তাই না? তো আমরা দেখে নিই একটু সেরকম তারিখের উপরে। যেমন তুমি এরকম বলছো যে মাই ফাদার উইল গো টু ঢাকা অথবা কুষ্টিয়া অথবা চিটাগং, তুমি যে কোনো একটা ইয়ে দিতে পারো, দিয়ে সেখানে কি বলবে, কত, এই দেখো অন ডট 10th মে 2020। খেয়াল করি বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আমার বাবা 2020 সালের 10ই মে ঢাকা যাবেন। তাহলে 10ই মে একটা নির্দিষ্ট তারিখটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো নির্দিষ্ট তারিখ থাকলে সেখানে অবশ্যই আর্টিকেল দা বসবে। তাহলে আমরা নির্দিষ্ট তারিখের ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করলাম। এবারে আরও আছে, দেখো এই কুষ্টিয়া থেকে ঢাকা যেতে হলে
তোমাকে নদী পারাপার হতে হয়, নদী পার হতে হয়। তাই নদী যদি পার হতে হয় তাহলে সেই নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর, উপসাগর, পাহাড়, পর্বত যদি এরকম কোনো কিছুর নাম থাকে তাহলে সেই নামের আগেও দি বসবে। তাহলে আমি আবারও ক্লিয়ার করি এটা, যে কোনো নদী, সাগর, পাহাড়, পর্বত, খাল, বিল, যেমন চলন বিল রয়েছে, তাই না? তো চলন বিল এটা একটা নাম, এই নামের আগে দি বসবে। যেমন আমি এখানে যদি বলি ডট পদ্মা, পদ্মা is a big river in Bangladesh. বাংলাদেশে পদ্মা হচ্ছে একটা বড় নদী। তা আমি যদি বলতাম যে আই স এ রিভার, তখন কিন্তু রিভারের আগে দিই নাই, কারণ আমি একটা নদী দেখেছি। দ্যাটস নো নেম অফ দ্য রিভার, ওই নদীটার কিন্তু নাম নাই যে নদীর কথা আমি বলছি। কিন্তু এখানে যখন আমি উল্লেখ করে দিয়েছি, আই মেনশন দ্য নেম অফ আ রিভার, একটা নদীর নাম আমি এখানে মেনশন করে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি, সেটা কি? পদ্মা। সো এখানে আমাদের ব্যবহার করতে হবে দা। পদ্মা ইজ নাথিং বাট দ্য নেম অফ আ রিভার অ্যান্ড অলসো আ বিগ রিভার, ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের যে বড় বড় নদী রয়েছে কয়টা? পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মা ইজ ওয়ান অফ দেম। সো এখানে এই পদ্মা একটা নদীর নাম। যেমন আটলান্টিক ওশান, আটলান্টিক ইজ দ্য নেম অফ অ্যান ওশান, একটা সাগরের, একটা মহাসাগরের নাম, সেটা হচ্ছে আটলান্টিক। প্রশান্ত, ভারত মহাসাগর, এরকম আমরা দিতে পারি। ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, যেটা এরকম একটা নাম দিয়ে দিতে পারি। যদি সেই নাম দিয়ে দিই তাহলে তার আগে লেকল্যান্ডস পর্বত, লেকল্যান্ডস, দ্য লেকল্যান্ডস রক ইজ নান টু অল ওভার দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে যার খ্যাতি রয়েছে, পরিচিতি রয়েছে, সেটা হচ্ছে লেকল্যান্ডস পর্বত। তাহলে আমরা এখানে দেখলাম যে পাহাড়, পর্বত, নদী। আবার ধরো আলপস পর্বত, আলপস, আলপস, এরকম আমি যদি কিছু নাম দিয়ে দিই বন্ধুরা, তোমরা একটু এটা নোট করে নিতে পারো। যেমন এটা আলপস হতে পারে, তারপরে লুসাই আছে, এরকম তোমরা অনেক ইতিহাসে পাবে। তারপরে রেড সি আছে, এটা আমি লিখে দিই তোমাদের কয়েকটি। রেড সি, লুসাই, ডট লুসাই হিল, মানে লুসাই পাহাড় যেটা। কেউকারাডাং, ডট কেউকারাডাং, কেউকারাডাং। এছাড়া আমি একটু আগে বললাম যে চলন বিল। তাহলে এরকম যত নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, এরকম নাম থাকবে। এর সবগুলো হিমালয় পাহাড়ের নামও তোমরা জানো, দ্য হিমালয়াজ, হিমালয়াজ, তাই না? তো এরকম যদি আরও তোমরা পাও, তোমরা অবশ্যই সেগুলোকে ইয়ে করে নেবে। তারপরে আরও আছে পানামা আছে, তোমরা এটা লিখতে পানামা, তো সেটা লিখতে পারো। তো যা হোক বন্ধুরা, আমরা এখানে একটা বিষয়ে আর এত দীর্ঘায়িত করবো না, অনেকগুলো নাম তোমাদের দেওয়া হলো, এগুলো খেয়াল রাখলেই চলবে। সাধারণত এর মধ্য থেকেই পরীক্ষায় আসে, যদি নদী, সাগর, পাহাড়, পর্বত, খাল, বিল এগুলোর নাম থাকে। তো আমরা এটা কিন্তু এবার দেখে নিলাম যে 8 নম্বর রুলসটা গেল। এবারে 9 নম্বর রুলসটা আমরা একটু দেখে নিই বন্ধুরা। 9 নম্বর রুলসটা যেটা হচ্ছে, প্রসিদ্ধ ধর্মগ্রন্থ আছে, কাব্যগ্রন্থ আছে, তারপরে তোমার সংবাদপত্র আছে, যেটা আমরা দেখি। জাহাজের নাম যদি থাকে,
ট্রেন, উড়োজাহাজ। তাহলে আমি কী বললাম একটু খেয়াল করো। প্রসিদ্ধ ধর্মগ্রন্থ, কাব্যগ্রন্থ, সংবাদপত্র, বিভিন্ন ট্রেনের নাম, উড়োজাহাজের নাম, যদি এরকম থাকে তাহলে তার আগে আর্টিকেল দা বসবে। তাহলে আমরা একটু দেখি, আমাদের দেশে অনেক পত্রিকা রয়েছে, তোমরা জানো, দ্য ডেইলি যুগান্তর, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি অবজার্ভ, দ্য ডেইলি তোমার প্রথম আলো, দ্য ডেইলি ইত্তেফাক, পত্রিকার নাম রয়েছে। এরকম যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিতে পারে। তা আমরা যদি বলি ডট ডেইলি স্টার, তাহলে এখানে গ্যাপ ফিল আপ করবে তোমরা। ইজ আ ন্যাশনাল নিউজ পেপার। ওকে বন্ধুরা, আমাদের এই যে দ্য ডেইলি স্টার একটা পত্রিকার নাম, বলা হচ্ছে যে এটা একটা জাতীয় পত্রিকা। তাহলে এখানে এক পত্রিকার নাম, একই জায়গায় আমি এখানে যুগান্তর দিতে পারতাম, ইত্তেফাক দিতে পারতাম, অবজারভার দিতে পারতাম, ডেইলি অবজারভার। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেবে। এবারে যদি আমি বলি যে উড়োজাহাজ বা এই জাতীয় জাহাজ, তোমার যেমন আমরা বিশ্বের সবচেয়ে মর্মান্তিক একটা বিষয় আছে, টাইটানিক জাহাজের যে জাহাজ ডুবি, সেটা সম্পর্কে তোমাদের জানা আছে। তো টাইটানিক এই জাহাজের নাম যদি দেয়া থাকে, এটা নিয়ে একটা সিনেমাও তৈরি করা হয়েছে, অনেকেই হয়তো দেখে থাকবে, টাইটানিক। তাহলে এর আগেও কি বসবে? আর্টিকেল দা বসবে। তাহলে আমরা দেখলাম এবার পত্রিকার নাম গেল, জাহাজের নাম গেল। আবার আমি আরও বলছিলাম কি, ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ আমরা অবশ্যই প্রতিটা মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী, তো সেই ধর্মের যে ধর্ম বই রয়েছে সেটাই আমরা বলি। যেমন আমাদের জন্য রয়েছে আল কোরআন, এটা একটা বই, তো হলি কোরআন বলে থাকি আমরা। আবার বাইবেল, ত্রিপিটক, গীতা, এ সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো আছে ধর্মগ্রন্থর নামের আগে। তাহলে আমরা যদি এখানে এটা ব্যবহার করতে চাই, একটু দেখে নিই। ডট হলি কোরআন is so great, is so a great book to dot Muslims। আমি মুসলিমসটা এখানে দিলাম, এটাও একটু জানাই দিই যে এখানে দুইটা গ্যাপ রেখেছি। এটা একটা ধর্মগ্রন্থের নাম, তাই এখানে দি হয়ে গেল। আর এখানে আমি গ্যাপ রাখলাম এই কারণে যে এটা হচ্ছে মুসলিম একটা জাতি বা সম্প্রদায়, মুসলিম জাতি এটা সম্প্রদায়ের নাম, সে কারণে আমি এর আগেও দাটা দিয়ে দিলাম। এটাও আগেই জানিয়ে দিলাম যে এই ক্ষেত্রে মুসলিম জাতি বা কোনো সম্প্রদায়, জাতি সম্প্রদায় থাকলে সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব হচ্ছে দা। এটা হতে পারে দা মুসলিম, হতে পারে দা ইংলিশ, হতে পারে দি বাংলাদেশি, হতে পারে। তাহলে আমরা সেটাও দেখতে পারি যে একই সাথে এই নিয়মটা একটু দেখাই দিই বন্ধুরা। জাতি বা সম্প্রদায়, জাতি হচ্ছে যেমন বাংলাদেশি, বাংলাদেশিজ, বাংলাদেশিজ, বাংলাদেশিজ আর আ ব্রেভ নেশন। তার মানে কি, বাঙালি একটি সাহসী জাতি। এই বাঙালি জাতি হচ্ছে একটা সাহসী জাতি। তাহলে জাতিকে বোঝানো, দ্য ইন্ডিয়ান হতে পারে, দ্য অস্ট্রেলিয়ান হতে পারে, দ্য আমেরিকান হতে পারে, এরকম যদি কোনো জাতিকে উল্লেখ করা হয়। আর ধর্ম আমি বলছি দ্য মুসলিমস। আর দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স
5 in a day, দিনে 5 বার তাদের প্রার্থনা করে থাকেন মুসলমানেরা। তাহলে এটা একটা সম্প্রদায়ের জাতি বা সম্প্রদায়, এটা চলে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে নদীর নাম, কোনো নদীর নাম বা ধর্মগ্রন্থ বা কাব্যগ্রন্থ হতে পারে। কাব্যগ্রন্থ যেমন দু একটা নাম তোমরা বলতে পারো, কি হতে পারে? যেমন ধরো শাহনামা, শাহনামা written by Ferdowsi is a great epic. তার মানে দেখি শাহনামা, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, অগ্নিবীণা, তাই না, বিষের বাঁশি, এরকম অনেক বিভিন্ন ইয়ে রয়েছে। তো আমরা সেভাবে এইগুলো কাব্যগ্রন্থ বলছি। তো সেই কাব্যগ্রন্থের নামের আগে দা বসবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কাব্যগ্রন্থ, ধর্মগ্রন্থ, জাতি, ধর্ম, সম্প্রদায়, এগুলো বোঝাতে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে তোমার দি। এবারে আমরা নেক্সট নাম্বার যেটা দেখব, নাম্বার 10। নাম্বার 10, যদি দেখা যায় যে অর্থপূর্ণ কোনো দেশ এরকম যদি থাকে, বা প্রসিদ্ধ কোনো প্রতিষ্ঠান যদি থাকে, এবং তোমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, বয়ে গেছে, এই রাস্তার যদি একটা নামকরণ করা থাকে, তোমার যে বাড়িতে তুমি বাস করো ওই বাড়িটার যদি একটা নামকরণ থাকে, যেমন তুমি তোমার বাড়ির নাম দিলে মা ভিলা, হতেই পারে। আবার যদি তুমি মনে করো যে শাহী ভিলা, এরপর এই রোড, তোমার বাড়ির পাশ দিয়ে একটা রোড চলে গেছে, খোকসা থানাপাড়া রোড, কুষ্টিয়া মিলপাড়া রোড, এরকম তুমি একটা রাস্তার নামকরণ যদি করো, তাহলে সেই নামের আগে দা বসবে। তো আমরা সেরকম কিছু দেখিয়ে দিই। প্রসিদ্ধ কোনো ঘটনা কি হতে পারে? তোমরা অবশ্যই যে 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, তো সেখানে একটা যুদ্ধ হয়েছিল। আবার যদি 1757 সালের কথা আমরা ভাবি, পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়েছিল। তো আমরা এরকম কিছু প্রসিদ্ধ ঘটনা আমরা উল্লেখ করতে পারি। তো আমরা সেক্ষেত্রে এভাবে বলি, এটা আমরা ওইভাবে না দিয়ে the battle of Polashi is a tragic incident এখানে এই যে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, এটা হতে পারে দ্য মুহররম, হতে পারে যেখানে তোমার ইমাম হাসান হোসেনের যে যুদ্ধ, কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, সেটাও খুবই ট্রাজিক ইনসিডেন্ট টু দ্য মুসলিমস। মুসলমানদের কাছে এটা খুব হৃদয় বিদারক, হার্ট টাচিং বাতল বা ঘটনা। তো আমরা সেটাও বলতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে অর্থপূর্ণ কোনো দেশ, আবার যেমন ধরো দি ইউএসএ, এটা আমরা বলি দ্য ইউএই,
দ্য ইউএস, ইউকে। তাহলে এইগুলো আমরা যদি বলি, একটু খেয়াল করি, যেটা আমরা ওই নির্দিষ্টকরণ এ এবং এন এ ব্যবহারে পড়েছিলাম যে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড থাকলে তার পূর্বে এ এবং এন বসে, এটা তার ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি? যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর ইউকে, ইউনাইটেড কিংডম। আর একটা কি আছে? ইউএই, ইউনাইটেড আরব আমিরাত যে কিংডম, ইউএকে। তাহলে এই যে এই তিনটার ক্ষেত্রে ঠিক ব্যতিক্রম নিয়ম বসবে, সেটা হচ্ছে দা। হি ওয়েন্ট ডট ইউএসএ, হি লিভড ইন ডট ইউকে আর ইউএকে। যদি এরকম থাকে তাহলে আমরা ইউএই, সরি আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব মানে আরাবিয়ান ইমারেটস মানে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত এটাকে বলা হয়। তাহলে আমরা এই তিনটা একটু ব্যতিক্রম অর্থে ব্যবহার করব, এটাও হতে পারে। এবারে আমরা আরেকটি নিয়ম আমাদের জেনে নিই। যদি কোনো ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তাহলে তার আগেও আর্টিকেল দি বসে। যেমন ধরে নাও তোমার হাতে একটি আংটি আছে, এটা গোল্ড ম্যাটেরিয়াল, তো এটা গণনা করা যায় না। তাহলে এখন আমি এইটা যদি নির্দিষ্টকরণ করে দিই, কিভাবে? নির্দিষ্ট হতে হবে, কিন্তু ম্যাটেরিয়ালটা নির্দিষ্ট। যেমন দ্য গোল্ড অফ দিস রিং, আমার হাতে যে আংটিটার একটা আংটি রয়েছে, এই আংটিটা বলা হচ্ছে দ্য গোল্ড অফ দিস রিং। এই আংটির যে স্বর্ণ ইজ পিওর, খাঁটি, অথবা ইমপিওর, ভেজাল, আমরা এটা বলতে পারি। তো এক্ষেত্রে ম্যাটেরিয়াল হয়ে গেল। দ্য ওয়াটার অফ দিস গ্লাস, তোমাকে একটা গ্লাসে পানি দেওয়া হলো, তোমাকে বলা হলো যে এই গ্লাসের যে পানিটা আছে এই পানিটা ডার্টি, নোংরা, আর ক্লিন, যাই বলি না কেন। তাহলে আমরা এটা নির্দিষ্ট করে বলছি, ডট ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি। তার মানে এই গ্লাসের পানিটাই, অন্য কোনো পানি নয়, অর্থাৎ এই গ্লাসে যে পানিটা রয়েছে এই পানিটাই নোংরা। সুতরাং প্লিজ চেঞ্জ ইট, আমরা বলে থাকি যে এটা পরিবর্তন করুন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে নির্দিষ্ট করা হয়ে গেল। তাহলে আমরা এটাও দেখলাম। যদি আমরা দেখি এরকম যে কোনো একক পদবি আছে, প্রধানমন্ত্রী কয়জন? একজন। দ্য প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট একজন, তোমার স্কুলের প্রধান শিক্ষক একজন, সহকারী প্রধান শিক্ষক একজন, কিন্তু অন্য শিক্ষক অনেক। মন্ত্রী পরিষদের মধ্যে প্রধানমন্ত্রী একজনই, কিন্তু আরও মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রী রয়েছেন। সুতরাং যে পদটা একক, যার কোনো অল্টারনেটিভ নাই, সেইটার আগে, সেই পদের আগে দা বসে। যেমন ডট প্রেসিডেন্ট addressed the nation last night. গত রাতে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তাহলে এটা, এই পদটা কিন্তু সেই একক। আমি এখানে প্রেসিডেন্ট না দিয়ে যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার, আবার এখানে আমি
এগুলো ভার্ব এবং এক্সটেনশন ওটা চেঞ্জ করলাম। সাথে যদি আমি এখানে হেড টিচার দিতাম, যদি এখানে বলতাম দ্য হেড টিচার্স, দ্য অনারেবল হেড টিচার্স নেম ইজ মিস্টার আইনুদ্দিন, বা যে কোনো একটা নাম তুমি এখানে ব্যবহার করলে হয়ে যেতে পারতো। তাহলে হেড টিচার একজনই। তো এই ক্ষেত্রে আমরা আর্টিকেল দি এর ব্যবহার করব। এবারে যদি দেখি যে দুইটা নাউন, আমরা সময়ের প্রায় শেষ হওয়ার সন্ধিক্ষণে রয়েছি, তো আমরা লাস্ট যে অপশনটা একটু দেখি বন্ধুরা। লাস্ট অপশনটা এইভাবে দেখি যে দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তা একই ব্যক্তিকে নির্দেশ করে। যেমন ধরে নাও, তাহলে শুরুতে একটি দা বসবে, আর যদি দুইটা পদবী দুইজন ব্যক্তির মাঝখানে অ্যান্ড থাকবে, দুইটা নাউনের মাঝখানে, এবং দুইটাই নাউনের আগেই গ্যাপ থাকে, তাহলে দুইটা আলাদা ব্যক্তি বোঝাবে, দুইজন ব্যক্তিকে বোঝাবে, তখন দুই জায়গায় দা বসবে। যেমন দা চেয়ারম্যান and secretary was present, ভার্ব দেখেও বোঝা যাবে, was present in the meeting, in the last meeting। তো এখানে যদি একটা গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে যে এই চেয়ারম্যান যিনি, সেক্রেটারিও তিনি, তাহলে দা। কিন্তু যদি এখানে বলা হয়, এখানে গ্যাপ, এই জায়গায়ও গ্যাপ দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এই ভার্বটাও চেঞ্জ হবে, তখন এখানে হয়ে যাবে ওয়ার। এবং সেক্ষেত্রে এটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে, দুই জায়গায় দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ইউজ অফ আর্টিকেলসের যে দি এর ব্যবহার। আমরা অনেক সময় নিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আমার সাথে থাকবে। আর্টিকেলস সম্পর্কে আমরা জানলাম, এরপরেই আমরা পরবর্তীতে ফিল ইন দ্য গ্যাপের নিয়ম নিয়ে আসব। হাউ টু ফিল ইন দ্য গ্যাপ, যেটা আমাদের 9-10-এ রয়েছে, 8-এও আছে, 6-7-এও 7-এও রয়েছে। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, একটা উইথ ক্লুজ, একটা উইদাউট ক্লুজ, আমি দুইটা নিয়েই আসব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আরও আর্টিকেলসের উপরে একটা প্র্যাকটিসের ক্লাস নিব, সেটাও পরে। তো টিল দেন ভালো থাকো, আল্লাহ হাফেজ।